প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত আলোচনা ধর্মীয় অনুষ্ঠান। এই সময় সাথে আছি আমি মুকসিমুল আহসান এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আমরা পরিচিত হব। তার আগে আমরা আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। আজকের উল্লেখযোগ্য সংবাদের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক সারা দেশে এবং এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থী সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করা হয়েছে এবং সেই সঙ্গে ষষ্ঠ উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানানো হয়েছে। এবং আমরা জানি গত রাত থেকেই রাতের আগের রাতে বনশ্রীর একটি ঘটনা এবং ঢাকায় আরও কিছু ঘটনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়েছে এবং তার ধারাবাহিকতায় আজকে বিভিন্ন দাবি নিয়ে তারা আন্দোলন করেছেন এবং এর প্রেক্ষিতে ষষ্ঠ উপদেষ্টা বলেছেন তার ভাষ্যমতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক, তবে তিনি আরও এটি কঠোর হওয়া প্রয়োজন এবং তিনি মনে করেন যে আরও উন্নত হওয়া প্রয়োজন এবং সেজন্য রাত থেকে যৌথ বাহিনীর মাধ্যমে কঠোরভাবে চেকপোস্ট এবং টহল কার্যক্রম চলবে, এটি তিনি জানিয়েছেন। এবং ভ্রাম্যমাণ হিসাবে বেশ কিছু পুলিশকে মোটরসাইকেল দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে, যারা মোটর বাইকে করে পুলিশিং কাজ করবে তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গায় যেতে পারে। সে কারণে আরেকটি দিনের গুরুত্বপূর্ণ সংবাদ সন্ধ্যার পরে আমরা জানতে পেরেছি, যেটি গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল, যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ সেটি কবে হয় সেটির একটি দিনক্ষণ জানানো হয়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অর্থাৎ জাতীয় সংসদের সামনে থেকে একটি সমাবেশের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা এই নতুন দলটি নিয়ে আসবেন এবং কি নাম হবে কিংবা তাদের বিস্তারিত সেটি সেই দিনই জানানো হবে। আজকে শুধু দিনক্ষণ সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে। এর বাইরে আরও বেশ কিছু সংবাদ রয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন রাজনৈতিক তর্ক বিতর্কের প্রেক্ষিতে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে এবং তিনি বলেছেন দেশকে খাদের কিনারা থেকে উঠাতে গেলে যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও একই বিষয়ে কথা বলেছেন। তিনি বলেছেন গণতন্ত্র নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করলে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হতে পারে, এরকম কথা বলেছেন। এবং এর বাইরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তিনি আজকে একটু উদ্বেগ প্রকাশই করেছেন এবং একটু সংশয় প্রকাশ করেছেন যে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, সংস্কার এগুলো চূড়ান্ত না হলে ডিসেম্বরের ভিতরে কিংবা সংস্কার কতটুকু হবে কিংবা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন কতটুকু সম্ভব সেটি নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। ইত্যাদি সহ আরও নানা বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন ডক্টর এম সিদ্দিকুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারপর রয়েছেন অ্যাডভোকেট শিশির মনির, তিনি আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এনটিভিতে আজকের আয়োজনে। আমি প্রথমেই স্যার আপনার কাছ থেকে শুরু করি। যে বিষয়টি প্রথমে বলেছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিন ধরে যদি আমরা লক্ষ্য করি, ইনফ্যাক্ট 5 আগস্টের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি এই জায়গাটিতে বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্য বাড়লেও পরে একটা পর্যায়ে সেটি সহনীয় পর্যায়ে এসছে কিংবা সেটিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু যতবার বলা হচ্ছে যতদিন যাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়তো মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে না, মানুষের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। রাজধানীতে আমরা দেখেছি একের পর এক ছিনতাইয়ের ঘটনা, দেশের বিভিন্ন স্থানে আমরা জানি যে ধর্ষণের ঘটনা, বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনকে কেন্দ্র করেও অনেক সময় অনেক জায়গায় রাস্তাঘাটে পরিস্থিতি খারাপ। সব মিলিয়ে এই যে একেবারে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি বা ক্রমোন্নতি না হওয়া, এটির পেছনে কারণ কি মনে করেন আপনি? 6 মাস শেষ। ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আজকে আলোচক হিসাবে আছেন অ্যাডভোকেট শিশির মনির এবং এনটিভির দর্শক যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আসলে আপনি যে কথাটি বলেছিলেন, একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আমিও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনিত কারণে এবং জননিরাপত্তা মানে একটা হুমকির মুখে পড়ার কারণে আমি নিজেও উদ্বিগ্ন। বাংলাদেশে গত 15-16 বছর ধরে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা এবং ফেসিবাদী শাসন ব্যবস্থার অধীনে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানে সরকারের পেটুয়া বাহিনী হিসাবে ব্যবহারের ফলে মানুষের এই গণ অভ্যুত্থানের সময়, বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর মানে জনপ্রত্যাশার বাইরে অবস্থান এবং গণহত্যায় সরকারের টুলস হিসাবে তাদের যে ব্যবহার,
এর ফলে এই পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল, এই অনাস্থার বহিঃপ্রকাশ কিন্তু নানাভাবে ঘটেছে গণ অভ্যুত্থানের সময়। এর ফলে আমরা দেখি যে গণ অভ্যুত্থানটি সফল হওয়ার পর শেখ হাসিনার সরকারের পতন, তাদের পালিয়ে যাওয়া, এরপর বাংলাদেশ নামক একটা রাষ্ট্র, যে রাষ্ট্র 3 দিন বলতে গেলে পুলিশি কার্যক্রমের বাইরে ছিল সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত। সরকার গঠিত হওয়ার পরেও আপনি দেখেন যে এই পুলিশ বাহিনীকে একটা আলটিমেটামের মাধ্যমে মানে তাদেরকে কর্মক্ষেত্রে ফিরিয়ে আনতে হয়েছে। স্যার সেগুলো আমরা সবই জানি, না, এখন 6 মাস পরে কেন হচ্ছে না? একটা আমি এই কথাটি দিয়েই আপনাকে বলছি যে এই যে এরপরে পুলিশ বাহিনীকে বা আইন শৃঙ্খলা রক্ষার যারা মানুষের জানমাল নিরাপত্তা দেয়া নিশ্চিত করার কথা বলা হচ্ছে যে তাদেরকে এখনো পুরো মাত্রায় অ্যাক্টিভ করা যায়নি, তাদের মধ্যে এখনো তারা ডিমোরালাইজ আছে, এই ধরনের বক্তব্য যা দেওয়া হয়। এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য পতিত স্বৈরাচারের যারা দোসর তারাও নানাভাবে ষড়যন্ত্রমূলক কাজ করছেন। আমি এগুলো মেনে নিয়েও বলতে পারি যদি এটিও হয়, তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের জীবনের, তাদের জানমালের নিরাপত্তা এটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জি। এবং সরকারের পক্ষ থেকে আজকে এই যে গত 1 সপ্তাহ ধরে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, রাজশাহীতে যাত্রীবাহী মানে বাস, সেটাকে জিম্মি করে নিয়ে কয়েক ঘন্টা ধরে সেখানে মানে কি বলে যাত্রীদের মালামাল লুণ্ঠন, নারী যাত্রীদের সাথে শ্লীলতাহানিমূলক মানে কর্মকাণ্ড, তারপরে আপনি ঢাকা শহর সহ ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় ছিনতাই মানে ডাকাতি এইগুলো হচ্ছে। এবং একই সাথে যেটা ভয়াবহ, যেটি আমরা মনে করি যে সেটি হলো নারীর সম্ভ্রমহানির মতো, ধর্ষণের মতো একটার পর একটা ঘটনা ঘটছে। গতকাল রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমস্ত কর্মকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। এবং আজকে সারাদিনই কম বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন, এমনকি আমি সন্ধ্যার পরেও আমি রাজু ভাস্কর্যে সেখানে শিক্ষার্থীদেরকে জড়ো হয়ে নারী শিক্ষার্থী সহ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এবং মানুষের জানমালের, বিশেষ করে নারীদের যে সম্ভ্রম রক্ষায় সরকারের এই যে আশু পদক্ষেপ সেটা তারা করেছেন। এখন সময় 6 মাস গেছে, এই 6 মাসে সরকারকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করতে হয়েছে, সেটা আমরা জানি। সেনাবাহিনী এখনো মাঠে আছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখনো তাদের দেয়া আছে। সেটি স্বাভাবিকভাবে মানুষের কাছে একটা প্রত্যাশা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও কেন হচ্ছে না? না, কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে সেনাবাহিনী যথাযথভাবে প্রয়োগ করছে সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি না। এবং এটা যদি না হয়ে যদি এই পাওয়ার নিয়ে সেনাবাহিনী যদি দীর্ঘদিন মাঠে থাকে, সেটাও কিন্তু আমাদের জন্য খুব কল্যাণকর, সুখকর কিছু হবে না। ফলে এখন এই পরিস্থিতিটা ভাবতে হবে। আপনি ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে এবং সেটাও নিয়েও রাজনৈতিক অঙ্গনে কিছুটা বিতর্ক আছে বা অন্যান্য ক্ষেত্রেও বিতর্ক আছে। কিন্তু যে প্রত্যাশার কথা বারবার বলা হচ্ছে, যে আশাবাদ মানুষকে দেয়া হচ্ছে বারবার, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বা আরও মানে এখন স্বাভাবিক আছে, সেইগুলো আমরা বলতে পারি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার অবস্থান থেকে হয়তো এই কথাগুলো বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতাটা উনি যা বলছেন সেটা না। এখন আমরা যেটা মনে করি যে এই যে আপনি একটু আমাদেরকে আরো আশাবাদী করেছেন যে আজকে রাত থেকেই বিভিন্ন রকমের মানে ব্যবস্থা গ্রহণ করবে। আপনি দেখেন এই 5ই আগস্টের আগে ঢাকা শহরে রাতের বেলা বা অন্য সময়ের অবস্থাটা দেখেন, যে পুলিশের যে উপস্থিতি, রাস্তার বিভিন্ন জায়গায় টহল দেয়া, মানুষকে চেক করা, সন্দেহভাজনদের করা। আজকে এই গত 5-6 মাসে ঢাকা শহরের রাস্তাঘাটে আপনি এই আমার বাসা থেকে আপনার এখানে আসলে একটা জায়গায় কোথাও পুলিশের উপস্থিতি দেখি না। সেইটার পরিপ্রেক্ষিতে যে আইন শৃঙ্খলা, আপনি যদি এইরকম একটা ইনএক্টিভ অবস্থার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটুকু আছে সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারেন যে এটার জন্য স্বাভাবিক। কিন্তু আমরা যেটা চাই যে এই ব্যাপারে সরকারের আশু পদক্ষেপ না হলে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। আমাদের যেহেতু কারণটা এখনো আপনার কাছ থেকে স্যার স্পষ্ট হতে পারিনি, আপনার কাছে কি মনে হয় যে কেন 6 মাসেও আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারলাম না? আমার স্যার প্রশ্ন ছিল মূলত এটি। আমি অ্যাডভোকেট শিশির মনির আপনার কাছেও ঠিক একই প্রশ্ন যদি করি, যে আমরা বিভিন্ন জায়গায় মব জাস্টিস দেখি, যেটি আসলে আইনগত হয়তো ঠিক না, কিন্তু আমরা 5 আগস্টের পরেও দেখেছি যে ডাকাত বিভিন্ন সন্দেহ যখন হচ্ছে তখন এলাকার মানুষ একত্রিত হয়ে
কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছে, কিন্তু আমরা তো এরকমভাবে সবাইকে একসঙ্গে নিরাপত্তার জন্য দেখছি না। এবং রাজধানীতে আসলেই কি একটু পরিস্থিতি খারাপ না? আপনি নিজেও মোহাম্মদপুরের বাসিন্দা, সেখানকার ঢাকার ভিতরে সবচেয়ে পরিস্থিতি খারাপের মতো একটা জায়গা। তো কেন আমরা 6 মাসেও পরিবর্তন করতে পারছি না? দেখুন, যে প্রক্রিয়ায় আগের সরকার পরিবর্তন হয়েছে এটা কমপ্লিটলি আননোন এবং এক্সেপশনাল মেকানিজমে পরিবর্তন হয়েছে। এক্সেপশনাল মেকানিজমে পরিবর্তন হওয়ার ফলে কি হয়েছে? একটা ভ্যাকুয়াম হয়েছে। এই ভ্যাকুয়াম কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সিতেও হয়েছে। ল এনফোর্সমেন্ট এজেন্সিতে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই দেশে। একটা হলো তাদের মোরাল ডিগ্রেডেশনের কারণে কনফিডেন্সলেসনেস হয়েছে। অ্যাট দ্য সেম টাইম সংখ্যা কমে গেছে অনেক। আগের যে সংখ্যা ছিল, যারা চলে গেছে, যারা চাকরিচ্যুত হচ্ছেন, কমন স্ট্রাকচারে যারা আছেন, যাদেরকে তখন বিভিন্নভাবে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছিল, তাদের বড় একটা অংশ কেউ বরখাস্ত হচ্ছেন, কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কেউ হলো দেশের ভিতরেই বিভিন্ন মামলার আসামি হয়ে যাচ্ছেন। ইদান ডেভিল হান্টের সময় বড় বড় পুলিশ অফিসারদেরকেও অ্যারেস্ট করা হয়েছে। ফলে এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এই সাইকোলজিক্যাল ব্যাপারটা এখানে ব্রেকডাউন হচ্ছে। আর সেকেন্ড হলো পর্যাপ্ত লোক নাই। সকালবেলা যখন বাসা থেকে বের হয়ে অফিসে যায় তখন ট্রাফিকিং সিস্টেমটা দেখলে আপনি দেখতে পাবেন এটা তো পিসফুল অ্যারেঞ্জমেন্ট। এখানে তো কেউ অন্যায় করছে না, এখানে বড় ধরনের কেউ রাহাজানি করছে না, কিন্তু গাড়িগুলোকেই প্রপারলি ম্যানেজ করার জন্য যে মেকানিজম, এই মেকানিজমটাই প্রপারলি ফাংশনাল না। এটাকে কেন হচ্ছে তাহলে? ফার্স্ট রিজন সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক ব্যাপার। অনেক পুলিশ প্রোঅ্যাক্টিভ ওয়ার্ক করতে চায় না, প্রোঅ্যাক্টিভ ওয়ার্ক করেন না। কেন প্রোঅ্যাক্টিভ ওয়ার্ক করেন না? কারণ তাদের মোরাল ডিগ্রেডেশন হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা এই দেশের জনগণকে নির্বিচারে মেরেছে, ল্যাথাল উইপন ব্যবহার করেছে। প্রতিদিনই ট্রাইব্যুনালে গেলে এই এভিডেন্সগুলো বারবার স্মরণ করে দেওয়া হচ্ছে, বারবার এগুলো সামনে আসতেছে। বড় বড় পুলিশ অফিসার সেখানে এসে হাজির হচ্ছে আসামি আকারে। এগুলো বাকিদের মধ্যে প্রভাব পড়ে, বড় ধরনের প্রভাব পড়ে। আর সেকেন্ড বিষয়ে দাঁড়িয়েছে অপর্যাপ্ত ম্যান পাওয়ার এবং ট্রেন্ড আপ ম্যান পাওয়ার কমে গেছে। এখন যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, কিছু এসআই এবং কনস্টেবল এবং বিসিএস অফিসার যারা হবেন, এএসপি পদে যারা অ্যাপয়েন্টেড হবেন, তাদের তো প্রক্রিয়াটাই স্টার্ট হয়নি এখনো। গেল পরশুদিন 1137 জনকে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বিভিন্ন পোস্টে এএসপি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার 90 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে। তো আমি মনে করি এই দুটো মেইন রিজন, একটা মনস্তাত্ত্বিক আর আরেকটা হলো, দেখেন যখন এরকম অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়, এটির বেস্ট এক্সাম্পল রিসেন্টলি হলো মিশর। একটা অভ্যুত্থান হলো, তার একটা পাল্টা অভ্যুত্থান হয়েছে। আপনি অ্যাপার্থেইড মুভমেন্টের পরে সাউথ আফ্রিকা এরকম হয়েছিল, ললেসনেস। তারপরে সিরিয়াতে হয়েছে, ইরাকে হয়েছে, ফ্রান্সের 6th রিপাবলিকের পরে এরকম হয়েছিল, যেখানে বড় ধরনের অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন হয়। সেখানে আবার ল অ্যান্ড অর্ডার ফিরে আসতে ইট টেকস টাইম। বাংলাদেশ এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করছে। এই ট্রানজিশনাল পিরিয়ডটা কিছু এরকম উত্থান পতন হবেই। যে ছাত্ররা মিছিল করছে তারা কি সরকারের পতন চায়? না, না, তারা উদ্বেগ উৎকণ্ঠা থেকে বলছে। তারা বলছে যে যেন মিনিস্ট্রি অফ হোম মোর অ্যাক্টিভ হয়, মোর প্রিসাইজ হয়, প্রোঅ্যাক্টিভ হয় এবং এগুলোকে তারা নিয়ন্ত্রণ করে। এই ছাত্ররাই তো আন্দোলন করে সরকার দাঁড়িয়েছে। সেই ছাত্ররাই দেখছে যে এখন তাদের নিরাপত্তার জায়গাটা মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছে। তখন তারা আবার এটাই হয়েছে, এটি একই ঘটনা কিন্তু মিশরে হয়েছে। কারণ একটা কমন স্ট্রাকচার যখন ভেঙে যায়, আরেকটা কমন স্ট্রাকচার হওয়ার মাঝখানে যে গ্যাপের তৈরি হয়, এটা বুনন করতে সময় লাগে। এই সময়টুকু আমরা পার করছি। এই ক্ষেত্রে 6 মাস সময় মোটেও বেশি সময় বলে আমি মনে করি না। তারপরেও দ্রুত সকলের সম্মিলিত পদক্ষেপ দরকার। কি পদক্ষেপ? ম্যাজিস্ট্রেসি পাওয়ার যাদের আছে তাদের পদক্ষেপ প্রয়োজন, একই সাথে পদক্ষেপ প্রয়োজন পুলিশে অ্যাপয়েন্টমেন্ট বাড়ানো প্রয়োজন, সকল গোয়েন্দা বাহিনীতে প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া প্রয়োজন এবং কমিউনিটি পুলিশিং সিস্টেম চালু করা প্রয়োজন। একই সাথে স্টুডেন্টদেরকে পার্ট টাইমে বিভিন্ন জায়গায় এঙ্গেজ করতে পারে, যেন তারাও এই সিকিউরিটি সিস্টেম বিল্ড আপ করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন। এগুলো নিয়ে আমরা ব্যাখ্যাও একটু জানতে চাবো। আপনি সমাধানের প্রক্রিয়াটা নিশ্চয়ই বলবেন, তার সাথে আমাকে একটু একটা জিনিস বলবেন স্যার। সারা দেশের পরিস্থিতি যেমন, বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতিও কি একই রকম, না বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একটু ভালো আছে? দেখুন, বিশ্ববিদ্যালয় তো আর দেশের বাইরে না, কিন্তু আলাদা। হ্যাঁ, একটু আলাদা।
তারপরেও আমি মনে করি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এক ধরনের টেনশন বিরাজ করছে সাম্প্রতিক সময়ে। ছাত্র সংগঠনগুলো, বিশেষ করে আপনি বিএনপি সমর্থিত এবং জামাত সমর্থিত ছাত্র সংগঠন এবং বাম, এদের নানা রকমের অবস্থান, বিশেষ করে কুয়েটের যে ঘটনা, তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেরুকরণের নানা প্রচেষ্টা চলছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এক ধরনের টেনশন আছে। সেই টেনশনটা আমরা নানাভাবে তাদের কথাবার্তা, কর্মকাণ্ডের মধ্য দিয়েও এক ধরনের আমরা দেখতে পাচ্ছি। স্যার, আপনার ওই উত্তর পাবো, তার আগে আমি ছোট ছোট করে 2-3টা বিষয় একটু জানতে চাই। সেটি হচ্ছে, স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষক নেতাও বলা যায়, প্লাস আপনি কলা ও মানবিক অনুষদের ডিন। এবার যে কেন্দ্রীয় শহীদ মিনারে যে আয়োজন ছিল সেটির আপনি সমন্বয়ক বা দায়িত্বরত টিচার ছিলেন। আপনি একটু স্যার বলেন যে আগের সময় আমরা রাজনৈতিক দলগুলোর সময় যে হলে গেস্টরুম কালচার, গণরুম কালচার এবং গণরুম নির্যাতন, জোর করে মিছিলে নেওয়া, রুমে সিট না পাওয়া, এই সমস্যাগুলোর কি উন্নতি হয়েছে কিছু? এইটা নিঃসন্দেহে উন্নতি হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বিশেষ করে ছেলেদের হলগুলোতে গত 1.5 দশকে কোনো হলের ব্যবস্থাপনায় সিট দিতে পেরেছে এবং সেটি হল কর্তৃপক্ষ বন্টন করলেও বন্টনকৃত শিক্ষার্থীরা তাদের সিটটাতে উঠতে পেরেছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য থেকে উঠেই গিয়েছিল। এটা হয়তো মেয়েদের হলে কিছুটা থাকতে পারে, মেয়েদের হলে কিছুটা ছিল, কিন্তু ছেলেদের হলে এটা কল্পনার বাইরে ছিলই না। কিন্তু আপনি দেখেন যে এই পরিবর্তিত পট পরিবর্তনের পর এই পরিস্থিতির কিন্তু অনেকটা না, একেবারে দৃশ্যমান একটা উন্নতি হয়েছে। হল প্রশাসনই এখন নিয়ন্ত্রণ করছে। এবং শুধু তাই না, এখন আমাদের কাছে, আমাদের 2-1 প্রভুজ বন্ধু সহকর্মী, তাদের কাছে হচ্ছে যে আমাদের এখন তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতার মতো আবেদনও নাই কোনো ক্ষেত্রে, এরকম একটা অবস্থা। কিন্তু মেয়েদের হলে আবাসিক সিটের সংকট, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে মেয়েরা যেভাবে এগিয়ে আসছে। আপনি গত ভর্তি পরীক্ষাতে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে আমাদের মেয়েদের এবং ছেলেদের রেশিওটা ছিল 57 এবং 43। হ্যাঁ, তো সেই অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু মেয়েদের আবাসন সংকট তীব্র, এটা থেকে উত্তরণের জন্য চেষ্টা করা হচ্ছে। আরেকটা ব্যাপার স্যার, সেটা হচ্ছে যে আমরা যতটুকু দেখেছি যে এক দল থাকলে আরেক দল থাকে না। তো এখন অনেকগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্র দল, বাম সংগঠন, তারা কি সবাই সহ অবস্থান করতে পারছে? আমাদের হলগুলোতে বলতে গেলে এখন সহ অবস্থান আছে। আচ্ছা, এবং তারা সবাই প্রশাসনের কথা মেনে চলছে। যারা বিশ্ববিদ্যালয়ের মানে নিয়মিত শিক্ষার্থী, তারা যে দলেরই হোক না কেন, সে তার আবাসিক সিটটা নিয়ে এখন মানে থাকতে চাইলে হলের মধ্যে থাকতে পারছে। কেননা হলের অভ্যন্তরে মানে রাজনৈতিক কর্মকাণ্ড ওই অর্থে এখন পর্যন্ত চলে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটা পলিটিক্যাল প্ল্যাটফর্মের মধ্যে ঢুকতে যাচ্ছে, তো এরপর পরিস্থিতি কি হবে সেটা অবশ্য আমরা অপেক্ষা করছি দেখার জন্য। আরেকটা ব্যাপার একটু বলেন, এই যখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি, অর্থাৎ 5 আগস্টের পরেই তো এই পরিবর্তনটি, তো 5 আগস্ট পরে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনের পরিবেশ যদি এতটা সুষ্ঠু হয়, যেখানে শিক্ষার্থীরা শিক্ষকদের কথা মেনে চলছেন, তারা রুম পাচ্ছেন, সহ অবস্থানের রাজনীতি আছে, কোনো নিরাপত্তাজনিত সংকটও নাই, তাহলে সারা দেশের অবস্থা কেন পরিবর্তন হচ্ছে না এবং কিভাবে হবে? আপনি দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে যারা আছে তারা কিন্তু সবাই শিক্ষিত মানুষ এবং এই অভ্যুত্থানে এরা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং তাদের মননের মধ্যে একটা ইতিবাচকতা কাজ করছে যে এই বিশ্ববিদ্যালয়টাকে, দেশটাকে ভালো কিছু করতে হবে। রাজনৈতিক দলগুলো কেন মনে করছে না? মধ্যে আমি যেটি বলছি যে রাজনৈতিক দলগুলো নানা এলিমেন্টের সমন্বয়ে গঠিত হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের মনে করি যে সবসময় কেন্দ্রীয় নেতৃত্বের একদিকে চাওয়া হইলেও সেটা যে সকলেই একই রকমভাবে অনুসরণ করে তা কিন্তু না। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে আগের যে মানসিকতা ছিল সেটার যে কিছু পরিবর্তন হয় নাই সেটাও না। এখন তো রাজনৈতিক দলগুলো তাদের যারা নেতাকর্মীরা অপকর্মের সাথে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মতো একটা সংস্কৃতি আমাদের চালু হয়েছে। হয়তো আমরা সেটা প্রত্যাশিত মাত্রায় না হলেও এটা কিন্তু আগে আমরা এত লক্ষ্য করতাম না। ফলে সেইখানে যে একটা পরিবর্তন হয় নাই, কাঙ্ক্ষিত মাত্রায় না হলেও যে পরিবর্তন হয় নাই সেটা কিন্তু না। আমরা আরো চাই
যে আরো তাদের মধ্যেও একটা পরিবর্তন হোক, কেননা আমরা একটা রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন ব্যবস্থার দিকে আমরা অগ্রসর হচ্ছি। এবং এটা কিন্তু অন্য 8-10টা অভ্যুত্থানের মতো না। বাংলাদেশে তো স্বাধীনতা উত্তরও কিন্তু আমরা অনেকগুলো রাজনৈতিক 90-এর হয়েছে, কিন্তু এত রক্তপাত, এত মানুষের আত্মত্যাগ, এত মানুষের মানে পঙ্গুত্ব বরণের, এত মানুষের দৃষ্টি শক্তি হারানোর নজির কিন্তু আমাদের দেশে নাই। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো তাদের যে প্রচলিত বাংলাদেশের যে রাজনীতির যে একটা প্রথাগত চরিত্র আছে সেইখান থেকে তাদেরও কিছু শুধরাইতে হবে, না হলে ভবিষ্যতে এই যে তরুণ প্রজন্মের সামনে যখন মুখোমুখি হবেন তারা বড় রকমের প্রশ্নের মুখোমুখি হবেন। এখন আপনি যেটা আমরা শুরু করেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি যত কথাই বলেন না কেন, যেভাবেই আমরা বলি না কেন, আপনি কিন্তু দেখবেন অলক্ষ্যে একটা বয়ানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। যে সেটি হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা রক্ষা মানে পরিস্থিতির অবনতি, একটা মানুষ আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন যে আমরা এখন উপলব্ধি করতে পেরেছি যে আমরা আগের রেজিমে ভালো ছিলাম না, এখনের রেজিমে, এই বয়ান কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং একটা পর্যায়ে মানুষ এটা বিবেচনায় নিবে। আপনি দেখেন এই দেশের যারা সাধারণ মানুষ, তাদের কাছে কিন্তু আপনি কোন সংস্কার কতটুকু করবেন সেটা তার কাছে মুখ্য না, তার জীবনযাত্রায় এই সরকারের কার্যক্রম কিভাবে প্রভাব ফেলছে সেটা হলো তার কাছে মুখ্য। উনি অর্থনীতির ম্যাক্রো মাইক্রো কোনোটাই আমরা বুঝতে চাই না। আমি বাজারে আমি যাব, আমার আয়ের সাথে আমার ব্যয়ের একটা সঙ্গতি থাকবে কিনা সেটা আমি বিবেচনা করব। আমি কাজ করে এসে বাসায় শুভ বা আমি বাড়ি যাইতে পারবো, আমি নিরাপদে বাড়িতে যেতে পারবো কিনা সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার ঘরে যে কন্যা সন্তানটি আছে, আমার মেয়েটা আছে, যে আমার স্ত্রী আছে, সে সম্ভ্রম নিয়ে এই সমাজে বাস করতে পারছে কিনা, রাষ্ট্র সেই নিরাপত্তা দিতে পারছে কিনা সেটা কিন্তু বিবেচনার বিষয়। ফলে এই শিশিমণি ভাই যেটি বলেছেন আমি তার সাথে একমত যে আজকে এই 6 মাসের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, আপনি ঢাকা শহরে যাদেরকে নেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে, আমি অনেকের সাথে কথা বলেছি, তারা সারা জীবনে ঢাকা শহরে কোনো চাকরি জীবনে একবারও আসে নাই, কিন্তু তাদেরকে নিয়ে এসে সেটা ঢাকা শহরের রাস্তাঘাট চিনে না, রাস্তাঘাট চিনে না, ঢাকা শহরের কোন মানুষের সাথে কি আচরণ করতে হবে, ঢাকা শহরের এই নাগরিক জীবনের সমস্যাগুলো কিভাবে ডিল করতে হয়, অনেকেই কিন্তু এটা জানে না। তাদের মধ্যেও এক ধরনের অসহায়ত্ব আছে। আমি এই ডিন হিসাবে আমি ভর্তি পরীক্ষা নিতে যেয়ে আমি এটা দেখেছি। আরেকটা হলো একেবারে কাছে থেকে আমরা দেখেছি, আমি এই যে 21 উদযাপনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টপ লেভেলে যারা আছেন তাদের কিন্তু সদিচ্ছার কোনো অভাব আমি দেখিনি, তাদের আন্তরিকতার অভাব দেখিনি, কিন্তু তাদের ডিসিশনগুলো মানে নিচু পর্যায়ে মাঠ পর্যায়ে যারা ইমপ্লিমেন্ট করবেন তাদের মধ্যে আমি সিনসিয়ারিটির অভাব লক্ষ্য করেছি। এটা আমি দেখেছি আমি তাদের মধ্যে। এবং এই অবস্থাটা তো আপনি বেশি দিন একই অজুহাত দিয়ে চলবে না। আপনি 6 মাস আছেন, এই 6 মাসের মধ্যে আমি পারলাম না, আরো হয়তো 1 মাস সেটা মানুষ দেখবে, তারপরে কিন্তু মানুষ অন্যভাবে হিসাব করতে থাকবে। ফলে আমাদেরও সরকারকে মানে এটা মানে অনুরোধ করতে চাই যে কোনো অজুহাতে এটি আর প্রলম্বিত করা যাবে না। একটু আগে উনি সলিউশন বলেছিল, আপনি দেখেন যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না, ট্রাফিক সিস্টেম কারা নিয়ন্ত্রণ করেছে? কোন রকমের কোনো, আমার ঢাকা শহরে আমি ঘন্টার পর ঘন্টা কোনো, আপনি এই দেশের শিক্ষা জীবন সমাপ্ত করে চাকরির আশায় বহু যুবক বসে আছে, আপনি ওই অবসর জীবন থেকে লোক এনে, দরকার আছে সেটার, কিছু লোককে এনে আপনি বসাবেন, কিন্তু যারা বেকার আছে তাদেরকে যদি সাময়িক সময়ের জন্য আপনি যদি আমাদের এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগাতে পারেন, আমি মনে করি যে এটি তাদের জন্য উপকার হবে এবং আমাদের জন্য এখন এবং সরকারের জন্য, রাষ্ট্রের জন্য উপকার হবে। জি শিশিরমণি ভাই, আপনি বিরতির আগে সলিউশনের কিছু কথা বলছিলেন, সেটির একটু ব্যাখ্যা দিতে পারবেন হয়তো, কিন্তু তার আগে আমার যে প্রশ্নটি আপনাকে একটু জানতেই চাই সেটি হচ্ছে যে সিদ্দিক স্যার বলছিলেন যে 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমরা অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় একই রকম দেখি, তারা এই অভ্যুত্থানটাকে ওন করে, তারা এই অভ্যুত্থানটা করেছে, যে কারণে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিংবা আইন শৃঙ্খলা সব মেনে চলছে, এবং যে কারণে আমরা কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের মতো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বলা হয় শিক্ষার্থীরা সবাই প্রশাসনের কথা মেনে হলে থাকছে, সহ অবস্থানে রাজনীতি করছে, এটা কিছুটা কাল্পনিকই, সেটি সম্ভব হচ্ছে। অথচ এই বিপ্লবকে বা এই অভ্যুত্থানকে রাজনৈতিক দলগুলোও তো কারাকারি করছে, যেটি আমরাও 15 বছর ধরে মাঠে লড়াই করেছি। তাহলে তারা কেন দেশকে শান্ত রাখতে বা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে লোকাল গার্ডিয়ান হিসেবে কাজ করতে পারছে না? কেন কথাটি বললাম, অন্য রাজনৈতিক দলের সময় যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতেন তাহলে সেই দল দায় নিতেন, কিন্তু এখন তো কোনো রাজনৈতিক দলের এটি না, অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে
ইনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তাহলে রাজনৈতিক দলগুলো কি আসলে ওন করছে না, নাকি সরকারকে খানিকটা বিপদে রেখে চাপে রেখে দ্রুত ইলেকশনের দিকে হাঁটতে যাচ্ছে? দেখেন, যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতা, যারা বিশ্ববিদ্যালয়ে এখন আছে, জি তারা 100% পার্টিসিপেন্টস। তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে, সম্মুখ সারি। নারী পুরুষ নির্বিশেষে পার্টিসিপেট করেছে, জি এবং রিস্ক তারাই নিয়েছে। সকল সিস্টেম তারাই ব্রেক করেছে, সিকিউরিটি সিস্টেমকে তারাই আঘাত করেছে। ফলে তারা এই মুভমেন্টকে যেভাবে ওন করে, জি অন্যদের পক্ষে একই স্পিরিটে ওন করাটা অপেক্ষাকৃত ডিফিকাল্ট। আচ্ছা সেকেন্ড ইম্পর্ট্যান্ট ইস্যু হলো তাদের সঙ্গে একটা জেনারেশন গ্যাপ আছে। আচ্ছা এই জেনারেশন গ্যাপ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল। যে কারণে সে হাসে একই কারণে অন্যরা হাসে না, যে কারণে সে ক্ষিপ্ত হয় একই কারণে আরেকজন ক্ষিপ্ত হয় না। এই যে এক জেনারেশন গ্যাপ এখানে আছে, আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ, কোঅপারেশনের গ্যাপ, কোলাবোরেশনের গ্যাপ, যে ছাত্র বিশ্ববিদ্যালয়ের কারেন্ট ছাত্র আর যে বিশ্ববিদ্যালয়ের কারণ ছাত্র না, তার মধ্যেই তো অনেক জেনারেশন গ্যাপ আছে। ফলে অতীতে তারা যে রিভল্ট করেছে, এই রিভল্টের একটা কেন্দ্রবিন্দু তো, একটা মূল আর্গুমেন্টটা তো জি সাইকোলজিক্যাল। যে একটা কথা বলেছে, একটা শব্দ উচ্চারণ করেছে, দে রিয়াক্টেড, এবং অনেকের বিরুদ্ধে এই শব্দ উচ্চারণ হয়েছে, অনেকের বিরুদ্ধে এভরিডে এই শব্দ উচ্চারণ হয়েছে, কিন্তু রিয়াকশনের লেভেল তো এরকম ছিল না, এরকম হয়নি। ফলে এই ছাত্ররা যে কারণে এখন ডিসিপ্লিন মেনে চলে, একই কারণে অন্যরা এইভাবে ওন করে না, না করার কারণে ডিসিপ্লিনটা এইভাবে মানতে পারে না, এইভাবে মেনে চলতে পারে না। মানতে গেলে কি হয়, যেমন ধরেন আমি প্রতি সপ্তাহের শুক্রবার শনিবার গ্রামে যাই, জি সেইখানকার যে রাজনৈতিক দলগুলো আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত সদস্যবর্গ আছেন, ছাত্ররা যেভাবে, ছাত্রদের পেরিফেরিতে কিন্তু ছাত্রদের অবস্থান এরকম না। পেরিফেরিতে কিন্তু ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেমন করে এটা ওন করে, যে ক্লাস, যে শ্রেণী, যে এডুকেটেড ওয়েতে মনস্তাত্ত্বিকভাবে এটাকে যেভাবে ওন করে, এটা পেরিফেরি ছাত্রর কাছে কিন্তু মেসেজটা এরকম না, তারা এইভাবে ওন করে না। ওখানে প্রাক্তন রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করে আছে, বিভাজন করে আছে, নানান শিবিরে বিভক্ত। তো তাদের কাছে এই বিপ্লবের স্পিরিট আর এই যে ছাত্ররা যারা এখন হাজির আছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের কাছে স্পিরিট তো সেম না থাকার কারণে এদের ওই বিপ্লবের কিংবা সেই অভ্যুত্থানের পরবর্তী যে সুফল, এটার প্রতি যে ধরনের আনুগত্য থাকে, ওবিডিয়েন্স থাকে, এটা ওই পেরিফেরি লেভেলে থাকে না। এই জন্য আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মেনে, যে ব্যাড এক্সপিরিয়েন্স তাদের হয়েছিল, ট্যাগিংয়ের এক্সপিরিয়েন্স হয়েছিল তাদেরকে, গণরুমের এক্সপিরিয়েন্স হয়েছে তাদের, জোর করে মিছিলে নিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল তাদেরকে যে অন্যায় অত্যাচারের সামনে পড়তে হয়েছে, ইভেন ফেসবুক পোস্ট করলেও তাদেরকে এগুলো আনসারেবল হতে হয়েছে, এগুলো থেকে তারা মুক্ত হতে চায়। শিশির ভাই, রাজনৈতিক দলগুলো কেন এরকমভাবে ওন করছে না? আমার কাছে তো মনে হয় ওন করার কথা, কারণ তারা তো সবাই এটা নিয়ে আন্দোলনে, তারা 15 বছর ধরে মাঠে খেলেছে, কিংবা 15 বছর ধরে তারাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, সবই তো সঠিক। এবং আমি যদি উদাহরণস্বরূপ বলি, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বলেছেন এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু আমরা তৃণমূলে দেখছি যে নেতাকর্মীরা অনেক সময় চাঁদাবাজি, সন্ত্রাসী চাঁদাবাজি কিংবা বিভিন্ন ধরনের অপকর্মের সাথেও জড়িত হচ্ছে, তাদেরকে সামাল দেওয়ারও চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে যে এত কষ্ট করে এরকম একটি অবস্থায় দেশ এসছে, এখান থেকে আমি একদম তারেক রহমানের বক্তব্য থেকেই কোট করি, যদি যে এই সময় যদি আপনারা এটা নষ্ট করেন, তাহলে আপনাদের দল টানবে না, টানতে বাধ্য না, বা সেটা টানাটা ঠিকও হবে না। তারপরেও কেন কমছে না? মানে তাহলে আসলে কি রাজনৈতিক দল, আপনি যেটা বলছেন যে তারা স্টুডেন্টদের মতো ওন করে না, এটাই মূল কারণ? না, দেখেন, এই যে আমি বললাম, আর এই বাংলাদেশের 5 কোটি 7 কোটি লোক শুনবে, এটা ভাবার তো কোনো কারণ নেই। কারণ এখানে তো আদার ফ্যাক্টরস জড়িত। রাজনৈতিক দলগুলো, তাদের সামনে এখন আছে ইলেকশন যদি থাকে, তাহলে তার নিজস্ব প্রিপারেশনের বিষয় আছে, নিজের জনশক্তিকে গোছানোর বিষয় আছে, জনমত কালেকশনের ব্যাপার থাকবে, প্রার্থী সিলেকশনের ব্যাপার থাকবে, গ্রুপিংগুলোকে মিনিমাইজ করার ব্যাপার থাকবে। তাহলে একটা রাজনৈতিক দল যে কারণে অভ্যুত্থানে পার্টিসিপেট করেছিল, সে কারণটা তো এখন নাই। না থাকার কারণে সেই রাজনৈতিক দলের সামনে এখন কি এজেন্ডা?
সেই রাজনৈতিক দলের সামনে এজেন্ডা হলো তাকে ক্ষমতায় আসতে হবে একটা ইলেকশন প্রসেসের মধ্য দিয়ে। এই বাস্তবতাকে মেনে নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, জি নিজেরা কমিটি গঠন করছে, পক্ষে বিপক্ষে গ্রুপিং হচ্ছে। এটা অতীতেও হয়েছে, কিন্তু যে ছাত্ররা এই বিপ্লব করেছিল, গণ অভ্যুত্থান করেছিল যাদের নেতৃত্বে, জি তাদের সামনে তো এই এজেন্ডা এখন নতুন করে আসছে, নতুন দল তারা গঠন করতে যাচ্ছে। জি 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 তার আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকু ছাত্রদের আন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তার ধরন, শব্দচয়ন, অ্যাটিটিউড, আর ওই পুরনো রাজনৈতিক দল যাদের অতীত এজেন্ডা আছে, যাদের অতীত কর্মকাণ্ড আছে, যাদের সরকার চালানো না চালানোর এক্সপেরিয়েন্স আছে, তারা যখন ইলেকশন যুদ্ধে অবতীর্ণ হবে, তাদের কর্মকাণ্ডের লেভেল তো আর সেম হবে না। আমি এবং এই তাই বিষয়ে হচ্ছে না। আমি এই বিষয়ে আপনাকে মূলত আমি স্যারের কাছে আগে যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আপনি প্রসঙ্গটি টানলেন নতুন রাজনৈতিক দল প্রসঙ্গেই আপনি আপনার বক্তব্যটা একটু নিয়ে যাই, তারপর আমি স্যারের কাছে যাব। একই প্রশ্ন থাকবে যে নতুন দল 28 তারিখ থেকে আসছে, প্রশ্নের দুটি ভাগ। প্রথম ভাগ হচ্ছে আপনি যে অংশ নিয়ে কথা বলছিলেন, দুইটা দলের ভিতরে পার্থক্যর জায়গাটা, আর সেকেন্ড হচ্ছে তারা মাঠে রাজনৈতিক দল হিসেবে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আরো ভালো হবে নাকি আরো শঙ্কাও থাকবে? হ্যাঁ, দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ডিফারেন্ট টপিক। ওকে, আর নতুন রাজনৈতিক দল এক্সপেকটেশনের জায়গা থেকে ডিফারেন্ট ইস্যু। তো নতুন রাজনৈতিক দল আসতেছে, আসবে, এসে গেছে, এই আলোচনা বেশ কিছুদিন ধরে হচ্ছে, অবশেষে 28 তারিখে আসছে। তাদের সাকসেস ফেইলিউর নির্ভর করবে তাদের অ্যাটিটিউডের উপরে। আমি মনে করি এটা খুবই ডিফিকাল্ট জব। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন করে রাজনৈতিক দল তৈরি করে, পপুলার ভোটে পার্টিসিপেট করে, কন্টেস্ট করে মেজরিটি সিটে জিতে এসে গভর্নমেন্ট গঠন করা, ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। কারণ বাংলাদেশের মানুষ ইতোমধ্যে বিভক্ত, যে বড় বড় রাজনৈতিক দলে তারা বিভক্ত, এদের সঙ্গেই তাদের কম্পিটিশন করতে হবে। এরাই কিন্তু তাদেরকে এই অভ্যুত্থান করার ক্ষেত্রে নিঃশর্ত সাপোর্ট দিয়েছে। এদের জান মাল সবকিছু সাপোর্টের কেন্দ্রবিন্দুতে ছিল এই ছাত্ররা, সামনে ছিল। এখন ছাত্ররা এদের সাথেই কন্টেস্টে যেতে হচ্ছে। এই ছাত্ররা যে দল করবে, তাকে কি বিএনপির সঙ্গে কন্টেস্ট করতে হবে না? তাকে কি জামাতের সঙ্গে কন্টেস্ট করতে হবে না? তাকে কি অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কন্টেস্ট করতে হবে না? তাহলে কি বোঝাচ্ছে? যেখানে ছাত্র জনতার যে ক্রাউড ছিল, আনকন্ডিশনাল ক্রাউড, আনকন্ডিশনাল লিডারশিপ, এটি তো কোয়েশ্চেন হবে, বাহাস হবে, ডিভাইড হবে। তাহলে বোঝা যাচ্ছে সেই জায়গায় তারা কতটুকু পপুলার ভোটে জায়গা করে নিতে পারবে। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। এবং গ্রামে গঞ্জে যদি আপনি যান, এভরি উইকে আমি 2 দিন গ্রামে থাকি, সেখানে দেখা যায় ছাত্রদের পক্ষ থেকে একটা নতুন দল এসে নতুন একটা মার্কাকে পরিচয় করিয়ে আম জনতার মাঝখানে এটাকে পপুলার করা অসম্ভব আমি বলছি না, বাট দিস ইজ ভেরি ডিফিকাল্ট জব, ভেরি ডিফিকাল্ট জব। স্যার, আপনার কাছেও একটু এই প্রসঙ্গটাই জানতে চাই, যেহেতু আমরা শুরুই করেছিলাম এটা দিয়ে, আমরা একদম শেষ প্রান্তে আছি, একটু ছোট্ট করেই স্যার বলার জন্য অনুরোধ করব। সেটি হচ্ছে নতুন রাজনৈতিক দল থেকে আপনি কতটা প্রত্যাশা করেন, এবং শিশির ভাইয়ের মতো আপনিও মনে করেন কিনা খুবই ডিফিকাল্ট জব, আর যদি ডিফিকাল্ট জব হয় তারা আসলে ভবিষ্যৎ কি দেখেন আপনি? দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা অতীতে যা দেখেছি সেইগুলো পরিপ্রেক্ষিতেই আমার মনে হয় শিশির ভাইয়ের মূল্যায়নটা হয়েছে। তো আমি যেটা মনে করি যে রাজনৈতিক, বিশেষ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের মতো দেশে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা, তাদের রাজনীতির মাঠে আত্মপ্রতিষ্ঠার প্রচেষ্টা, এটা কোনো নতুন কিছু না, এবং আমি এটাকে ওয়েলকাম করি। আপনি দেখেন, আমি কালকে আমি একটা জিনিস দেখলাম যে এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে মানে সব মিলিয়ে 24টার মতো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যেহেতু ডাকসুর এই নির্বাচনী প্রক্রিয়াতে কয়েকটা কমিটির সাথে কাজ করছি, ছাত্রদের সাথে আমাদের মত বিনিময় হচ্ছে। আমি যখন প্রথম দিন আমাকে প্রক্টর একটা তালিকা দেখিয়েছেন যে যে সমস্ত ছাত্র সংগঠনের সাথে আমাকে বসতে হবে, আমি কোনোদিন নামই শুনিনি, এনিওয়ে এটা নতুন বাস্তবতার মধ্য দিয়ে এইগুলো সংগঠনগুলো আত্মপ্রকাশ করেছে। এখন যেটা হলো, আমি অন্য যে রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ করেছে বা অতীতে করেছিল, এটার সাথে এই সংগঠনটাকে একই জায়গায় আমি মানে দেখতে চাই না, এটাকে একটু ব্যতিক্রম অবস্থান থেকে আমি মূল্যায়ন করতে চাই। যে এই ছাত্র সংগঠন যেটা করা হচ্ছিল, যে বিগত আমরা 1.5 দশক ধরে যে অভ্যুত্থানকে আমরা মানে একটা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করেছিলাম, পারিনি,
তাদের নেতৃত্বে তারা সামনে থেকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। এখন দেখেন একটা বিতর্ক হচ্ছে, এই যে একটু আগে বললেন যে বিএনপির মোকাবেলা তাদেরকে করতে হবে, জামাতের মোকাবেলা করতে হবে। একটা জিনিস যখন ছাত্র জনতার এই অভ্যুত্থান হয় তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছিল এগুলো ছাত্র জনতা একজনও না, সাধারণ এগুলো হলো বিএনপি জামাতের লোকেরা। কৌশলগত কারণে তখন মির্জা ফখরুল বলছে এই আন্দোলনে আমরা নাই। এখন এই যারা নতুন দল করছে তারা এটাকে বলছে যে উনি তো বলছে তখন আমাদের আন্দোলনের মধ্যে নাই। ওই বাস্তবতা নিয়ে এই বিতর্ক সামনের দিকে যাবে। এখন এই রাজনৈতিক দলটি যারা গঠিত হতে যাচ্ছে তারা বাংলাদেশের যে চলমান রাজনৈতিক ঐতিহ্য এবং সংস্কৃতি আছে এর বাইরে যে কোনো কিছু দিতে পারবে কিনা এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর এইটা যদি কেবলমাত্র সামনের নির্বাচনকে সামনে রেখে একটা ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি চর্চার সংগঠন বা প্ল্যাটফর্মে পরিণত হয় তাহলে এটার ভবিষ্যৎ বাংলাদেশে কিন্তু হয়েছে। আজকে এরা আমাদের সবাই হিরো। আমাদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনেক হিরোরা মূল ধারা থেকে বের হয়ে অথবা নতুন করে নিজেদেরকে এই যে আমাদের যে একটা রাজনৈতিক বিভাজন বলতে একটা মাইন্ডসেট আছে, এটার বাইরে যে আত্মপ্রতিষ্ঠা হয়নি। কিন্তু আমরা তো চাই যারা নতুন আসছে এবং তারা যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন, গোটা জাতিকে দেখাচ্ছেন, নতুন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা প্রতিনিয়ত যেটা বলছেন সেইটা নিয়ে তারা জনগণের কাছে যাবে এবং সবকিছু নির্ভর করবে কিন্তু তাদের ব্যক্তিগত কারিশমা কেবল না, জনগণ তাদেরকে কিভাবে গ্রহণ করছেন সেটার উপর। স্যার, জনগণ কিভাবে গ্রহণ করবে তার জন্য তারা 15 দিন ধরে দেশ জুড়ে একটি জরিপ পরিচালনা করেছে জাতীয় নাগরিক কমিটি, এবং তারা 2 লাখের মতো মানুষের কাছে বিভিন্ন বিষয়ে তাদের মতামত নিয়েছে, এবং সেই মতামতে যে বিষয়গুলো উঠে এসেছে তার ভিতরে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্য নিরসনের কথা বলেছেন অধিকাংশ মানুষ। আচ্ছা, এখন এই যে একটা জিনিস আমার কথা বলছি, তারা যাদের সাথে এই জরিপ কার্যটি পরিচালনা করেছেন এরা হলো তাদের এই প্রজন্মের মানুষ যারা এই জিনিসগুলো ব্যবহার করেন। দেশের আমজনতা কিন্তু তাদেরকে এটা করেনি। এবং 18 কোটি দেশের মানুষ তাদের এই প্রক্রিয়ার সাথে 2 লাখ মানুষ যদি মতামত দিয়েও থাকে, সংখ্যাটা আমি একেবারে ছোট করে দেখছি না, কিন্তু না আমি তাদের পন্থী বলছি না, এরা হচ্ছে এই দেশের শিক্ষিত এবং এই তরুণদের প্রতিনিধিত্ব করেন এমন মানুষ। কিন্তু এর বাইরে যে একটা বৃহত্তর জনগোষ্ঠী, বড় জনগোষ্ঠী, তাদের কাছে কিন্তু এখনো যাওয়ার সুযোগ হয়নি। এটা তারা যাবেন নিজেদের প্ল্যাটফর্মের মধ্যে। আমি শেষ কথা যেটা বলতে চাই, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এটা কি কিংস পার্টি হবে কিনা, আমি এই কিংস পার্টিটা আমি বলতে চাই না, কিন্তু এটা তো সত্য যে এই পার্টি গঠনের সাথে যুক্ত যারা আছেন তারা ইউনুসের নিয়োগকর্তা। আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনুস, আমাদের যে চিফ অ্যাডভাইজার, উনি এটা সবসময়ই বলেন যে ওরা হচ্ছে আমাদের নিয়োগকর্তা। এবং নিয়োগকর্তা এই নিয়োগকর্তাদের প্রতিনিধিত্ব কে করেন, নেতৃত্ব দেন সার্জিস আলম। এই নিয়োগকর্তাদের নেতৃত্ব দেন আবুল হাসনাত আব্দুল্লাহ। এই নিয়োগকর্তাদের নেতৃত্ব তো আমাদের নাহিদ ইসলাম, তিনি সেখান থেকে বেরিয়ে হয়ে আসছেন। এই আক্তার হোসেন একটা দিয়েছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন গতকাল মনে হয়। সেই স্ট্যাটাসে একদিকে তার মাহফুজ আলম, একদিকে নাহিদ, এবং তিনি মাঝখানে। এবং তিনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর ব্যাখ্যা কিন্তু আমাদের রাজনীতিক বুদ্ধা থেকে শুরু করে অনেকেই করছেন। তো উনি তো এখনো মাহফুজ আলম ক্ষমতার সরকারের সাথে আছেন। আপনি যেটা বললেন যে ক্ষমতার কাছে থেকে সাথে থেকে এটা তারা করছে, কিন্তু স্যার আমি একটু বলি, এটা তো তাদের জন্য নিঃসন্দেহে ভালো বার্তা দেয়, কারণ এরকম করে তো ক্ষমতায় অনেক রাজনৈতিক দল গঠন হয়েছে, ক্ষমতায় ছিল, করেছে, হ্যাঁ, এবং সেই রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং এই রাজনৈতিক দলকে এই সমালোচনা এখনো 40-45 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এই সমালোচনা রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে এখনো তাদেরকে শুনতে হয় এবং এটার জবাব তাদেরকে দিতে হয়, মোকাবেলা করতে হয়। স্যার, একদম শেষ একটা বিষয় একটু বলেন, এরপরে আমরা শিশির ভাইয়ের কাছে যে শেষ করে দেবো একদম। সেটি হচ্ছে যে আপনি স্যার দেখেছেন যখন 5 আগস্টের পরে এরা রাজনৈতিক প্ল্যাটফর্ম করার কথা বলেছে এবং জাতীয় নাগরিক কমিটি করেছে, দেশের বিভিন্ন জায়গায় তারা যখন সমাবেশ করেছে এবং তাদের কমিটি গঠন করতে গেছে, তার সেখানে কিছুটা জায়গায় সংঘাত হয়েছে, বরিশালে, চাঁদপুরে সহ কয়েক জায়গায় প্রতিপক্ষ রাজনৈতিক দল থেকেও তাদেরকে হামলা স্বীকার করতে হয়েছে। এমন একটি বাস্তবতায় যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবস্থা, এই যে নতুন দল আসছে কতটা ইনক্লুসিভভাবে তারা রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে দেশে? আমরা তো আশাবাদী হতে চাই, কিন্তু দেখেন এদের কমিটি গঠন প্রক্রিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্ররা যে সংগঠনগুলো করছিল, এই সংগঠন নিয়েও কিন্তু সারা দেশে নিজেদের মধ্যে পদবঞ্চিত বা গুরুত্বপূর্ণ প্রার্থিত পদ পায় না, তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে অর্থ লেনদেন সহ নানা ধরনের অভিযোগ। এটা আমাদের রাজনৈতিক কালচারের একটা অংশ, এটা হচ্ছে। এখন আমরা যেটা মনে করি যে
তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা আমাদের নাগরিক কমিটির নেতৃত্ব মধ্য থেকে অনেকেই কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে অনেক চ্যালেঞ্জ করে তারা বক্তব্য ইতিমধ্যে দিয়েছে এবং এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়াও আমরা দেখেছি। রাজনৈতিক অঙ্গনে একাধিক রাজনৈতিক দল যখন থাকবে কিছুটা তো উত্তাপ ছড়াবে, কিন্তু আমরা মনে করি যে নতুন যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে যারা নতুনভাবে রাজনীতির মাঠে আসছে তারাও অন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এক ধরনের শ্রদ্ধা, সম্মান, সহনশীলতার মনোভাব দেখাতে হবে এবং যারা ইতিমধ্যেই মানে কয়েক দশের অভিজ্ঞতা এবং সরকার পরিচালনার অভিজ্ঞতা নিয়ে যারা আছেন তারাও এই নবীনদেরকে রাজনীতির মাঠে এক ধরনের তাদেরকেও মানে সম্মান সমীহ তাদেরকেও এটা করতে যদি হয় তাহলে আমাদের রাজনীতিতে একটা নতুন বার্তা এবং নতুন মানে আমরা বলবো যে কিছু একটা আমাদের আসবে এবং এটাই কিন্তু আমরা প্রত্যাশা করতে চাই। পুরনো রাজনৈতিক দলগুলোর কন্ট্রিবিউশন, নতুন যারা আসবে, এই 50 বছর বাংলাদেশটা তো হাওয়ার মধ্যে ভাসেনি, হয়তো আমাদের প্রার্থিত হয়নি কিন্তু একটার মধ্যে ভাসেনি এবং এই 50 বছরে যারা কোনো না কোনোভাবে এই রাষ্ট্রটিকে এগিয়ে নেওয়ার জন্য বা এর অস্তিত্ব বজায় রাখার জন্য কাজ করেছে তাদেরকে এই নতুনদের একটা সম্মানের জায়গায় রাখতে হবে এবং যারা নতুন শিশু রাজনৈতিক দল হিসেবে যারা আছে পুরনোদেরও তাদের প্রতি একটা মানে সেই রেসপেক্ট একটা যার যার জায়গা থেকে, তাহলেই আমরা একটা ভালো রাজনৈতিক সংস্কৃতি এবং এটা কিন্তু আমরা যদি প্রত্যাশা করি এটা বেশি হবে না আমাদের প্রত্যাশা, এই বাস্তবতার মধ্যে দিয়ে এই প্রত্যাশাটাই এখন আমাদের একটা মানে সময়ের দাবি। অনেক ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষ পর্যায়ে শিশির মনির আপনাকে একটা কথা বলি যে আজকে যে সংবাদ সম্মেলনের কথা বললাম যে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে, সেখানে সদস্য সচিব আক্তার জাতীয় নাগরিক কমিটির তিনি বলেছেন ক্ষমতার আধিপত্যের লাগাম টানা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে নতুন দলের কাজ। আমি আপনার কাছে, আপনি তো অ্যাডভোকেটের পাশাপাশি রাজনীতি বিশ্লেষকও বলা যায়, যতদিন এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াকে আপনি মূল্যায়ন করছেন সে জায়গা থেকে আপনি এই নতুন রাজনৈতিক দলের এক্সক্লুসিভিটিটা কি দেখেন? কেননা একই প্ল্যাটফর্ম নিয়ে এর আগেও এরকম ক্ষমতায় থেকে বা ক্ষমতার পাশাপাশি থেকে আমরা বিএনপি জাতীয় পার্টি দল গঠনের কথাও দেখেছি, যার ভিতরে বিএনপি ঠিক এদের মতো করেই এরকম ফ্রেশ ইমেজ কিংবা সৎ লোকদেরকে রাজনীতিতে টেনেছে। তো সেই প্রেক্ষাপটে তারা কতটা সফল হতে পারবে বা তাদেরকে আপনার কীরকম মনে হচ্ছে, কীরকম করবে রাজনীতিতে? যে দেখুন, এটা একদম সংক্ষেপে, এখনই তো পরিপূর্ণভাবে বলাটা মুশকিল, তবে এগুলো নির্ভর করবে যে তারা যে যাত্রা শুরু করছে 28 তারিখ, পরবর্তী কি ধরনের কর্মকাণ্ড তারা করে, কি কর্মসূচি তারা পালন করে এবং তাদের চ্যালেঞ্জগুলোকে, অডগুলোকে কি করে মোকাবেলা করতে পারে। যদি চ্যালেঞ্জ আসবেই, আজকে যারা বন্ধু রাজনীতির মাঠে ইলেকশনের মুখোমুখি যখন হবে এদের কেউই আর বন্ধু থাকবে না। ফলে এই যে রিয়েলিটি, এই রিয়েলিটিটাকে কি করে তারা ফেস করে, ম্যানেজ করতে পারে, এর উপর নির্ভর করবে পিপলের ট্রাস্ট এবং কনফিডেন্স তারা শেষ পর্যন্ত পাবে কিনা। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসেই তো রাজনীতির মূল কেন্দ্রবিন্দু নয়। যখন টেকনাফে যাবে, তেঁতুলিয়ায় যাবে, রূপসায় যাবে, পাথরিয়ায় যাবে, সেখানকার মানুষেরা কি করে তাদেরকে অ্যাকসেপ্ট করে, সেখানে তার রিপ্রেজেন্টেটিভ কে হবে, সে সমস্ত জায়গায় তাদের পক্ষে কারা পাবলিক ট্রাস্ট এবং কনফিডেন্স নিয়ে মাঠ থেকে আসতে পারবে সংসদে, এগুলোর উপরে নির্ভর করবে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক গতিধারা। আমি মনে করি দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং জব, ভেরি চ্যালেঞ্জিং জব এবং রিয়েলিটি ইজ কামিং ভেরি সুন। এন্ড অফ দিস ইয়ার যদি ইলেকশন হয় অথবা নেক্সট ইয়ারের শুরুতেও যদি ইলেকশন হয়, দ্যাট উইল বি দেয়ার অ্যাসিড টেস্ট। আক্তারের কথায় মনে হয়, তার যে কথা টোন, তাতে মনে হয় যে তারা একটা শক্তিশালী বিরোধী দলের টোনে কথা বলছেন। তো এই যে বিরোধী দলের টোনে কথা বলছেন, এই বিরোধী দলের টোনের এগেনস্টে যারা সরকারি দল থাকবে তাদের সঙ্গে তো তার টাসেল হতে অনিবার্য টাসেল হবে এবং বাংলাদেশের প্রশাসনে, সংস্কৃতিতে, ব্যুরোক্রেসিতে যদি প্রপার ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে না পারে তাহলে দ্যাট উইল বি ডিফিকাল্ট ফর দ্যাম। কিন্তু যদি পারে তাহলে ইয়াংদের নেতৃত্বের প্রতি এক ধরনের আস্থাও তৈরি হতে পারে। এটা টোটালি ডিপেন্ড করবে তাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডের ক্রিয়েটিভিটি এবং ইনোভেটিভ আইডিয়া। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এত রাত জেগে অনুষ্ঠান দেখার জন্য। আমরা শেষ করার আগে শুধু এতটুকু বলবো যে দিন যত যাচ্ছে মানুষের সরকারের প্রতি প্রত্যাশাও বাড়ছে, কিন্তু আমরা এটিও দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির
অবনতি যখন হচ্ছে সেটি মানুষের ভেতরে উদ্বেগ উৎকণ্ঠা আরও বাড়াচ্ছে। এটি এই নয় যে গত 15 বছরে ভালো ছিলাম কি খারাপ ছিলাম তা না, বরং অনাগত দিনগুলো যেন আর নতুন কোনো সন্দেহ সংশয় সেগুলো সৃষ্টি না করে। বিশেষ করে শান্তিতে ঘুমাতে চান সবাই, সবাই তার নিজের জীবনের নিরাপত্তা। তবে সেই নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার যেমন দায়িত্ব পালন করবে, আইন শৃঙ্খলা বাহিনী যেমন করবে, ঠিক তেমনি নাগরিক হিসেবে, সচেতন মানুষ হিসেবে যে কোনো জায়গায় যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য। আমরাও সরকারকে, দেশকে, রাষ্ট্রকে সহযোগিতা করব, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।